প্রথমেই কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমরা এই প্রোগ্রামটা আরো বড় করে করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষা চলার জন্য স্যার ঠিক মতোভাবে অর্গানাইজ করতে পারেনি। তা আগামী দিন পরীক্ষা শেষে ভোটের শেষে শেষ হওয়ার পরে আমরা স্যার থেকে আরেকটা দিন অনুরোধ চেয়ে নেব, কারণ প্রোগ্রামটা আজকে হয়তো কমপ্লিট হবে না। তা যতটা পারা যায় আমি করে দিচ্ছি। তা আমি প্রথমে শুরু করছি বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্যের সেই ছাড়পত্র কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। কারণ এই কবিতাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে এমনই একটি রোগ যে ব্যাধিটা আমাদের প্রত্যেককে নাড়া দেয়, কিন্তু তা সত্ত্বেও আমরা পিছিয়ে পড়ি আসল সময়। তাই আমি যে আপনাদের করছি ছাড়পত্র একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রতিটি লাইনের মধ্যে অন্তর্নিহিত একটা ব্যাখ্যা রয়েছে। যে শিশু ভূমিষ্ঠ আজ রাত্রে তার মধ্যে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র দেয়। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তরিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে বিরোধী শোনা। আমি কিন্তু মনে মনে বুঝেছি যে ভাষা পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট ভাষা আলোচনা। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, ব্যর্থ জীর্ণ ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আর যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণ ভরে সারা পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে নিজের দেহের রক্তে নতুন শিশুকে করে যাওয়া আশীর্বাদ, তারপর খবর দিয়ে আছে। এ কোন শিশু? এটা তো আমাদের কাঙ্ক্ষিত সে শিশু নয়। সুস্থ সবল একটি ছটফটে বাচ্চা আমরা আশা করেছিলাম, কিন্তু এইরকম তো আমরা চাইনি। এত শীঘ্রকায় চেহারা, মুখটা ম্যাঙ্গোলিয়াদের মতো, এই শিশু আমার কাম্য ছিল না। হ্যাঁ, ঠিকই তাই। কিন্তু আমরা তো একবারও আমাদের বৈবাহিক সম্পর্কের আগে আমাদের দুজনের রক্তদানি পরীক্ষা করে নিয়েছিলাম যে আমাদের দুজনের মধ্যে থ্যালাসেমিয়া বাহক দুজনের মধ্যে আছে কি না, করিনি। একটা বিয়ে অনুষ্ঠান করতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, যে বিপুল অর্থ খরচ করে এই বিবাহটা সম্পন্ন হয়, কিন্তু একটা সামান্য 500 টাকার জন্য 500 ছেলে 500 মেয়ে, এই 1000 টাকা দিয়ে যদি দুপুরা রক্ত আমরা টেস্ট করে নিতাম, তাহলে আমরা নিশ্চিন্তে এই বিয়েটা সুসম্পন্ন করতে পারতাম। যদি দুজনেই আমরা ক্যারিয়ার হতাম, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করলে ডাক্তার বলতো না, এ বিবাহ চলতে পারে না। একজন ক্যারিয়ার নয়, অনায়াসে বিয়েটা চলতে পারে সুষ্ঠুভাবে। কিন্তু দুজনেই ক্যারিয়ার হলে আমাদের ডাক্তার বারণ করা সত্ত্বেও আমরা সেই বিবাহ সম্বন্ধে যদি আমরা জড়িয়ে পড়ি, দেখা যাবে বাচ্চাটি জন্মানোর পর 6 মাস পর তার চেহারার কোনো অবনতি হচ্ছে না, ক্রমশ ডেভেলপ করছে। আমরা বাচ্চাটিকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বলল ব্লাডটা টেস্ট করতে হবে। ব্লাডটা টেস্ট করে কি ধরা পড়লো? থ্যালাসেমিয়া ক্যারিয়ার 100%। এইবার কি হলো? এই যে নতুন সংসার
আর দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, তার মাঝখানে একটা সন্তান এলো, সেই সন্তানের কথা আমরা একবারও বিবেচনা করে দেখলাম না। ধরি আমি সেই ছেলেটি মাসিক আয় 40 থেকে 50,000 টাকা, কিন্তু সেই আয়টা বিবাহের 2 বছর পরে যখন বাচ্চাটি তাদের মধ্যে এলো, সেই বাচ্চাটির জন্য প্রতি মাসে কম করে 10,000 টাকা তার পিছনে খরচা করে শিশুটিকে বাঁচিয়ে রাখতে হয় অল্প সময়ের জন্য। তাই এই ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, যদি আমরা এই কথাগুলো আপনাদের মনে লাগে, তাহলে আশা করি আপনারা সেই ব্যবস্থাটা করে এই ব্যাপারটা করবেন। আমি বারবার বলছি, একজন কেরিয়ার নয়, সে বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। দুজন কেরিয়ার হলে তাদের মধ্যে যে বাচ্চাটি আসবে 100% থ্যালাসেমিয়া কেরিয়ার নিয়ে জন্ম হবে। তার ধর্ম করতে হবে কিন্তু এই দুজনকে। আসবে সংসারের মধ্যে অনটন, অভাব, অভিযোগ, একজনে আরেকজনকে দোষারো, এই চলবে সংসারটা। তারপরে দেখা যাবে সংসারটা ভেঙেই গেল। কিন্তু সেই বাচ্চাটিকে তার মা কিন্তু ধরে রাখতে পারলো না, একদিন তাকে চলে যেতে হলো। তখন আফসোস হলো আমাদের লাভ হবে না। তাই আমাদের যেখানেই আমরা করি, আমরা শুধু এখানে আমরা সারা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, দার্জিলিং সমস্ত জায়গায় আমাদের এই সেমিনারটা চলছে। বিভিন্ন কলেজে আমরা প্রোগ্রামগুলো করছি এবং সাফল্যের সাথে আমরা বেরিয়ে আসছি এবং প্রচুর স্টুডেন্ট আমাদের ফোন নাম্বার নিয়েছেন যে স্যার আপনার ফোন নাম্বার দিয়ে যান, যদি কোনো আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। অবশ্যই, কারণ কিছু ডাক্তারের আমরা যদি মনে করি একটা মানুষের স্পাইন বা অর্থোপেডিক স্পাইনের একটা প্রবলেম হলো, স্পাইন অপারেশন সবচেয়ে টাফ অপারেশন, আর যে কোনো বয়সে করা যায় না। এই স্পাইন অপারেশনের জন্য একটা অথেন্টিক হচ্ছে, এশিয়ার মধ্যে অথেন্টিক ডক্টর হচ্ছে ডক্টর সৌম্যজিৎ বাসু, কোঠারি মেডিকেল কলেজে উনি বসেন এবং ওনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয়। স্পাইন অপারেশন ওনার মতোই ডাক্তার যিনি একদিকে 20 থেকে 25টা স্পাইন অপারেশন করেন, মানে ভাবা যায় না। যেখানে একটা টিম ওয়ার্ক কাজ করে, সেই রকম মারাত্মক অপারেশন উনি এত সহজে করে ফেলেন যে ভাবাই যায়। আর কলেজে যেহেতু আছেন, আপনার এইটুকু নিশ্চয়ই জানা আছে যে একজন মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে কলেজের রক্তের প্রয়োজন হয়। জানা আছে কারণ হাত তুলবেন। একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য কলেজের রক্তের প্রয়োজন হয়। উত্তর জানা আছে? কলেজে তো চলে এলাম, তাই না? কিন্তু স্কুলে যখন বলি আমরা, অনেক বাচ্চারা বলে ফেলে, তাদের হয়তো প্রাইভেট টিচাররা বলেন, আলোচনা করেন সেই ব্যাপারে 5 লিটার। এই 5 লিটার রক্তে আমাদের থাকতে হবে। 5 লিটার রক্ত কম হলে তাকে মেডিসিন বা ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে। একজন মানুষ সুস্থ হয়ে বাঁচতে গেলে তার 5 লিটার রক্তের প্রয়োজন হয়। কোনো দুর্ঘটনায় বা যে কোনো অ্যাক্সিডেন্টে আমাদের শরীর থেকে রক্তটা বেরিয়ে গেল, 1 লিটার রক্ত বেরোলে তাকে আবার রক্ত দিয়ে বাঁচাতে হবে 1 লিটার। প্রচুর ব্লিডিং হচ্ছে, আমি ব্লিডিংটা স্টপ না করে আমি হসপিটালে নিয়ে গেলাম, বললো গার্জিয়ান এসছে, বলছে হ্যাঁ ডাকুন, বললো ইমিডিয়েট 1 ইউনিট বা 2 ইউনিট ব্লাড ডোনেট করলে 5 মিনিট পেশেন্ট। তা আমাদের রক্তটাকে বন্ধ করার দুটো প্রসেস আছে, সেটা কি আমার জানা আছে? ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ। ডাইরেক্ট হচ্ছে যেখান দিয়ে ব্লাডটা বেরোচ্ছে, আমাদের হাতের তালুটা বড় আর পুরাও, এই দুটো জায়গা দিয়ে আমরা যেটা সেটার উপর যদি প্রেশার দিয়ে রাখি 5 to 15 মিনিট, 5 থেকে 15 মিনিট যদি আমরা চেপে ধরে রাখি, রক্তটা ক্লট হয়ে যাবে।
এবং রক্তটা বাইরে বেরোতে পারবে না। আমরা ওই অবস্থায় যদি হসপিটালে নিয়ে যাই তাহলে আমরা এই সমস্যাটা দেখা দেবে না যে ইমিডিয়েট 1 বোতল বা 2 বোতল রক্তাণু পেশেন্ট মেরে বাঁচবে না। সেই কাজটা আমি করে নিয়ে গেলাম। ডাইরেক্ট প্রেশার যায় মাথা থেকে পায়ের নখ অবধি সব জায়গায়, শরীরের যে কোনো জায়গায় ডাইরেক্ট প্রেশারটা চলে। বাট ইনডাইরেক্ট প্রেশারটা আমাদের শরীরে কেবলমাত্র 2টো জায়গায় পয়েন্টিং করা, সেই 2 জায়গায় হাতের কনুই থেকে 6 আঙুল উপরে ব্রেকিয়াল প্রেশার পয়েন্ট, আর পায়ের হাঁটু থেকে 8 আঙুল উপরে ফিমোরাল প্রেশার পয়েন্ট। এই 2টো জায়গায় যদি একটা শক্ত করে বাঁধন দিয়ে দেওয়া যায় তাহলে আমরা সেই ধমনীর ব্লাড সার্কুলেশনকে বন্ধ করে দিতে পারি। কিন্তু সেটা সাময়িক। কেন বলছি যে এট এ টাইম আমরা 20 মিনিট বেঁধে রাখতে পারি এই নটটা। 1 মিনিট 20 মিনিট পর আবার এই নটটাকে খুলে দিয়ে আবার সার্কুলেশনের চালনা করতে পারি, করে আবার দরকার 1 মিনিট পর আবার ধমনটা দিয়ে দিতে পারি। এই প্রসেসে আমরা হসপিটালে নিয়ে যেতে পারি। আমরা প্রত্যেকে বাঁধটা একটু হাতটা ভাঁজ করি, সবাই একটু ভাঁজ করুন হাতটা বাঁধটা। জানাতে 4 আঙুলটা এখানটা বাঁধা, এই কোনো এখানে এটা আরো 2 আঙুল উপরে চলে যাবে, উপরে হাতের ধরে 2 আঙুলটা ভেতর দিকে আছে তো, 2 আঙুলটাকে ভেতরটা চিপে ধরুন, চেপে ধরুন একটা সিঙ্গেল বোনের উপর দিয়ে হাতটা রেখে 2 আঙুলটা। এবার দেখুন একটা মানে এই হচ্ছে স্পার্কল হচ্ছে, স্পার্ক হচ্ছে, ডিপ ডিপ করে একটা হচ্ছে। যদি না হয় কিন্তু নেই, কারো যদি না হয় তাহলে জানবেন যে নেই, এটা হতেই হবে। এখানে যে আমরা পালস পাই, এই যে পালস পাচ্ছি এখান থেকে সেম জিনিস পাবো। এখানে পায়ের হাঁটু থেকে এই যে 4 আঙুল 8 আঙুল উপরে এই জায়গাটা, এখানে ফিমার হাড় আছে। এই ফিমার হাড়ের সাথে টাইট করে যদি ধমন দিয়ে দিই তাহলে ধমনীর রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা 1 মিনিট ছেড়ে দিতে হবে 2 মিনিট পর। যদি এট এ টাইম এটাকে 40 মিনিট রেখে তুমি হসপিটালে গেলে বাঁধনটা দেওয়া আছে, আমরা ভুলে গেলাম বাঁধনটা করতে, 40 মিনিট টাইম হয়ে গেছে, সেই পেশেন্ট কি করবে, আমার এখানটা ঝিনঝিন করছে, ভালো লাগছে না। 40 মিনিট লাগলে এখানটা আস্তে আস্তে অবশ হয়ে যাবে, কারণ এখানে সেলগুলো অক্সিজেন অভাব পূরণ করবে। সেই জন্য এটাকে 1 মিনিটের জন্য খুলে দিয়ে আবার ব্লাড সার্কুলেশনটা রেগুলার করে দিলাম, দিয়ে 1 মিনিট পর আবার বেঁধে দিয়ে হসপিটালে চলে গেলাম। কি ক্লিয়ার? হার্টের ব্যাপার হচ্ছে, হার্ট অ্যাটাকটা আমরা জানি বুকের লেফট সাইডে হলেই আমরা নিশ্চিত হয়ে যাই হার্ট অ্যাটাক। কি তাই তো? ইয়েস অর নো? কোন সাউন্ড পাচ্ছি না। যদি বুকের ডান দিকে হয়, যদি পিঠে ব্যথাটা চলে যায়, আমি দেখাচ্ছি জায়গাটা, জাস্ট পিঠে এই এদিকেও ব্যথা, এদিকেও ব্যথা, পেনটা ক্রমশ হাতের দিকে চলে আসছে, যন্ত্রণাটা। এইভাবে যদি 3-4 রাত্রি বিছানায় রাত্রিতে ঘুমোতে পারিনি, ছটফট করেছি, বাড়ির লোককে জানাইনি, 4 দিনের দিন আমি বাড়িতে এসে বললাম, তখন আমরা হসপিটালে যাওয়া হলো, বলে ইমিডিয়েট অ্যাডমিট, এক্ষুনি ভর্তি করে দিন। কারণ ওর করোনারি আর্টারি যেগুলো আছে, সেই করোনারি আর্টারিটা ব্লকেজ আছে, সেইগুলোর জন্যই এটা হচ্ছে, এবং ডায়াগনোস সত্যিই থাকে। এরকম ঘটনা আমি, আমার মেজদা এইরকম কোনো লোকে হয়েছিল। মেজদা ফ্ল্যাটে থাকতেন, আমরা ফ্ল্যাটে থাকতাম, মেজদা বাড়িতে থাকতেন, মানে শ্বশুর বাড়িতে থাকতেন। হঠাৎ ভোরবেলায় এসে বলছে যে হ্যাঁ আমার পিঠে 2-5টা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, রাত্রে 3 রাতে ঘুমোতে পারে না। আমি ছেলেকে বা বৌদিকে কিছু বলেছি? বলছে না। বলছি কেন বলেছি? খালি পেটে আছে? বলছে হ্যাঁ। আমি জামা প্যান্ট পর পরে ওখানে ডায়াবেটিস সেন্টারে নিয়ে চলে গেলাম, সঙ্গে পাশেই আছে। নিয়ে গিয়ে প্রথমেই খালি পেটে আছে বললো, ব্লাডটা দিল, ইসিজি হলো,
তারপরে 2 ঘন্টা পর আবার ব্লাড নেওয়া হলো। সন্ধ্যাবেলা 7টার সময় রিপোর্ট দেওয়ার কথা, আমরা 15 মিনিট যেতে দেরি করে 7:15 গেছি। ভদ্রলোক যদি রিপোর্টটা নিয়ে রাস্তায় পায়চারি করছে, মানে কন্ডিশনটা এতই খারাপ। আমরা কি ভাববো যে আপনারা এত দেরি করে এলেন কেন? ওইটা নিয়ে যখন আমরা আমাদের হাউস মিনিস্টার আছে ডক্টর অঞ্জন সরকার, ওনারা যখন নিয়ে গেলাম, উনি বললেন যে আমি দাঁত একটা দেখে নিয়েছি, রিপোর্ট দেখে চেক করলো, দেখার পরে বলে ইমিডিয়েট বাড়ি যেতে হবে না, এখান থেকে গাড়িটাকে হসপিটালে নিয়ে যাবে বা নার্সিংহোমে ভর্তি করবে। আমরা নিয়ে চলে গেলাম পিজি হসপিটালে, গাড়িগুলোতে অ্যাডমিট করে নিল। আইসিইউতে কোনো বেড ছিল না বলে তাকে নর্মাল বেডে রাখলো, বললো কালকে সকালে খালি হবে, তারপর আইসিইউতে দেওয়া যাবে বলে একজনকে নাইটে থাকতে হবে। আমার ছোট ভাই ছিল, ছোট ভাই বলছে আমি বই পড়ছি চেয়ারে বসে, বলছে বেদনা দেখি পুরো বেডে স্নান করে গেল। স্নান করার পরে একবার যেমন গাটা পুরো জামা কাপড় ভিজে গেল, আমরা যে অ্যাটেন্ডেন্ট ডাক্তার ছিল তাকে নিকালাম, বলে আরে বাবা একটু বেশি অ্যাটাক হয়ে গেছে। এবং বাড়িতেও একটা অ্যাটাক হয়েছিল, যেটার জন্য মেজদাকে সতর্ক করেছিলাম যে তোর চেহারাটা দিন দিন ডেটোরিয়েট করছে, তুই ইমিডিয়েট সুগার আছে তো? বলে জানি না, তুই সুগার থাকলে তাহলে বেঁচে দেবো, জ্ঞাতি করে বলবো তুই সুগার বেঁচে দেবো বাজারে। আমি জ্ঞাতি বুঝিস না, যেটা বলছিস সেই সুগারটা ধরা পড়লো হাই সুগার, যার জন্য মাইল্ড অ্যাটাক যেটা বাড়িতে হয়ে সেটা বুঝতে পারি। হসপিটালে যখন নিয়ে যাওয়া হলো, পরের দিন ডক্টর গৌতম দত্ত, প্রফেসর গৌতম দত্ত, যাকে আপনারা বাইরে নার্সিংহোমে দেখাতে গেলে কম করে 5,000 রুপিস ওনার চার্জ, ওনার ভিজিট, সেটাকে আমি 2 টাকার টিকিট কেটে হসপিটালে আমি দেখালাম। গৌতম দত্ত এখন এমসে আছেন। উনি দেখে বলেন যে সেটাকে আইসিইউতে দেওয়া হয়েছে, কিন্তু ওনার বিপি এত ডাউন, আমরা তো বুঝতে পারছি না কি করবো। মানে বিপির কথা শুনে পাড়া প্রতিবেশীরা তারা সব খাট কেনার ব্যবস্থা শুরু করে দিচ্ছিল। ওই অবস্থায় তাকে স্টেবল কন্ডিশনে আনলো 15 দিন বাদে, বলে এবারে স্টেপ বসাতে হবে, কারণ ওখানে বাইপাস ছাড়া কিছু করার রাস্তা নেই। না সেই লোকটাকে বাইপাস করে আনার পর এখন সুস্থ হয়ে বাড়িতে জীবনযাপন করছে, কিন্তু একটা মানে মেডিসিনের উপরে এবং লাইফস্টাইলটাকে চেঞ্জ করে করতে হয়েছে, সেইভাবে এখন সুন্দর আছে। যেমন সুগারের ব্যাপার করি, সুগারটা বাড়লে মরে যায় না কমলে মরে যায়, এটার তো নিশ্চয়ই পাবো। সুগারের পেশেন্টের সুগারটা কমে ফল করে গেলে মরে যায় না বেড়ে গেলে মরে যায়? হাত তুলবেন যে কেউ যারা জানেন। দুটোই সমস্যা, মানে ওটাই হচ্ছে মেন কারণ। সুগার বাড়লে তার মেডিসিন আছে, ইনসুলিন, লাস্টে হচ্ছে ইনসুলিন, সে মরবে না। কিন্তু সুগারটা ফল করে গেলে আমরা যখনই আমি কিছু না করতে পারি, এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, যেটাকে আমরা ফার্স্ট স্টেজ বলি। আমাদের বাড়িতে কিন্তু একটা জিনিস সবসময় মনে থাকে, এটা হচ্ছে চিনি, সুগার। আমরা নিয়ে এলাম রান্নাঘর থেকে, নিয়ে এসে হাফ গ্লাস জলে 2 চামচ কি 3 চামচ চিনি ফেলে দিয়ে গুললাম, গুলে মশলা বসিয়ে জলটা খাইয়ে দিলাম, দিয়ে শুকিয়ে রাখলাম। আমি এবার হসপিটালে যাওয়ার জন্য ব্যবস্থা করলাম। একটা বিশাল টাইম পেয়ে গেলাম, 1 থেকে 1.5 ঘন্টা একটা টাইম পেয়ে গেলাম আমাকে। বাট আমরা যদি ওই মুহূর্তে কিছু না খাইয়ে যে কোনো মিষ্টি, যদি চিনিটা যেহেতু ব্লাডের সাথে খুব কুইক মিশে গিয়ে সুগার লেভেলটাকে আপ করে দেয়, সেই চিনিটা আমরা খাওয়া, এই পদ্ধতিটা যদি না করতে পারতাম এই ব্যবস্থাটা, তাহলে অন্ধা হলেই তাদের মারা যেত, দেখতে চোখের সামনে মারা যেত। ভীষণ সাপ কাউকে বাইট করেছে, এখন সেলফির যুগ, আমরা তার পাশে গিয়ে সেলফি তুলি, এটা কি ঠিক? আমাদের একটা সাপে কামড়ানো ব্যক্তি দিয়ে কতক্ষণ সময় পাওয়া যায় বলুন তো? 45 মিনিট। আর কেউ একজনকে দিলাম 45 মিনিট, আর কেউ সাপের উপর নির্ভর করে
খানিকটা সাপের উপরও নির্ভর করবে কত মিনিট সময় লাগে। নিউরোটক্সিনের উপর 45 মিনিট। নিউরোটক্সিন যে সমস্ত সাপগুলো হয় তাদের তো ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে 100 মিনিট 100 মিনিট। এই টাইমটার মধ্যে যদি হসপিটালে নিয়ে যাওয়া যায় তাহলে সে 100 টাইম সে বেঁচে যাবে। 100 মিনিটের মধ্যে যদি পৌঁছানো যায় তার ঠিকঠাক মেডিসিনটা পড়বে, সে বেঁচে যাবে। এই টাইমটা যদি আমরা পেরিয়ডিক মানে কুসংস্কারকে ফিরে আসতে পারিনি। এখনো শুনি এই ওঝা টোঝার যে নানান রকম সেই সব আমাদের মনে এখনো কাজ করে। বিশেষ করে সুন্দরবন সাগরদ্বীপের ওইসব জায়গায় মানুষদের আমি আশুতোষ বিএড কলেজে যখন লেকচার দিচ্ছি, সাগর থেকে স্টুডেন্ট উঠে যাবে, স্যার আমি বলছি আপনি বলছেন চন্দ্রমোড়া কামড়েছিল আমার কাকাকে। আমার এক কাকা ওইসব জানতো, জেনে তার বিষটা নামিয়ে দিয়েছিল। আমাদের কালকে আপনি দয়া করে আপনার কাকার ফোন নাম্বারটা নিয়ে আসবেন আর কাকাকে ইনভাইট করবেন আমাদের তরফ থেকে যে একটু আসবেন। আমি একটা চন্দ্রমোড়াকে দিয়ে ওকে বাইট করাবো না, এবার দেখবো যে উনি কি করে বিষটাকে নামাতে পারে, বিষটাকে নামাতে পারে না মটকায় যাবে। মানে পরিষ্কার বাতিল কথায় বলি, মানে এগুলো আমাদের ফালতু ধারণা। এই গত 3-4 দিন আগে একটা শুনে ঘুরেরা ঠাকুরপুকুর ব্রহ্মচারী গার্লস স্কুলে, সেখানে বলছে যে না স্যার এটা হয় মিল হয়ে যায় কাটা যেটা কামড়ায় এরকম ঝাড়ফুঁকর হয়ে যায়। টিভিতে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম যে এরকম কি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিল প্রোগ্রামটায়। আপনার কি সুস্মিতা চক্রবর্তী যে প্রোগ্রামটা করেন, এই লক্ষ্মী ঝাঁপি নাকি পাইলেন তোমার প্রতিদিন গ্রাম থেকে সুন্দরবন বর্ধমান বীরভূম বাঁকুড়া থেকে এই অনুষ্ঠানে যোগ দেয়। 1 লাখ টাকা লক্ষ্মীনাথ প্রোগ্রাম হয় সন্ধ্যে 7টা থেকে, ঠিক আছে। সেখানে এক মহিলা সে বলছে আমার বাচ্চাকে আমার একটি বাচ্চা বলছে আপনি 1 লাখ টাকা পেলে করবেন। বলছে আমার যে সেকেন্ড মেয়েটি আছে, মেয়েটি একটা হার্টের প্রবলেম আছে, ওইটা আমার অভাবের জন্য আমি করাতে পারছি না। বলছে আমার পরীক্ষা বলছে বলছে আমার 4 বছর ছেলেকে সাপে কামড়েছিল, কালার সাপ। কালার যে সাপটা রাত্রিরে ছাড়া দিনের বেলায় কামড়ায় না, এবং বিছানার বালিশের তলায় লেপ প্রসবের তলায় এরা থাকে। রাত্রিবেলা ঘুমের মাথায় ঘুম হচ্ছিল, সেই সময় বাইক করলো করে বেরিয়ে গেল। এইবার কি হলো, ঘুম থেকে তাড়াতাড়ি জাগানো যাচ্ছে না, তার মৃত্যু হলো। আগে সুন্দরবন এইসব দিকে বসবাস দিয়ে একটা প্রথম ছিল, কিন্তু এখন এই বর্তমান তন্ত্র যে সমস্ত স্কুলে করছি টিচাররা এসে বলছে হেডমিস্ট্রেস বলছে না না আমাদের এখানে ওই কালার সাপের কুকুর বেড়েছে দিকে। আমি ওটা তো তোমার সাংঘাতিক ব্যাপার। তা আমরা কোনোদিনই আমরা মাস্টার করছি বলেও আমরা কিন্তু সেই এখনো দিকে পড়ে আছি। পাশের বাড়ির কাকু বললো যে না ওখানে নিয়ে যাবে বাবা হয়ে যাচ্ছে, তাকে ওখানে নিয়ে যাওয়া মানে মৃত্যুর মুখে নিয়ে যাওয়া আর কিছু না। এই জিনিসটা আমাদের মধ্যে নতুনটা এই যেমন থ্যালাসেমিয়া আমি বললাম, থ্যালাসেমিয়া এমনই একটা রোগ যেটা আমরা নিজেরা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারি, বাচ্চাটাকে বাঁচাতে পারি যদি সেই সচেতনতা সেই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে আসে। এই এত কথা বললাম যেহেতু তোমার মধ্যে লাভ কেউ দিয়ে বললে তখন তোমার মাথায় হলো তুমি সেই মেয়েটি বলে তোর একটা রক্ত টেস্ট কর আমি টেস্ট করি। সেই মেয়েটি তোমাকে এমন মতন ধুলাই করলো, এমন মোটিভেশন করলো যে তুমি সেটা ভুলে গেলে, কিন্তু দেখা গেল তোমরা দুজনেই কেঁদে যাবে। কি করে বুঝতে বিয়ে হলো, সব অনুষ্ঠান হলো, সুন্দর লাইফ লিড করছো, হলিউড গেলে ঘুরে এলে 2 বছর 3 বছর পর দেখা গেল তাদের সন্তান এলো। সেই সন্তানকে ওয়েট কিন্তু কিছুতেই বাড়াতে পারছে না, কপালটা ব্যাগুলের হয়ে যাচ্ছে, চোয়ালগুলো বেড়ে যাচ্ছে। 6 মাসের পর ব্লাড টেস্ট করা হলো, থ্যালাসেমিয়া কেটে গেল। মাসে 10,000 খরচা বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ইনকামের একটা বাঁধন ছিল, সেই বাঁধনটা আমি আজ সব করে ওই বাচ্চাদের পিছনে 10,000 টাকা খরচা করা মানে একটা সংসার নতুন হলো, তাদের দুজনের মধ্যে দেখা গেল পারিবারিক একটা ঝামেলা সৃষ্টি হলো।
আমি আমার ওয়াইফকে বল দিচ্ছি, ওয়াইফ আমাকে বল দিচ্ছে। আমরা সব বন্ধুত্ব ভুলে গেলাম, বিয়ের আগে সেই আমাদের ভালোবাসার কথা ভুলে গেলাম। যে তোমায় তো বলেছিলাম, ছেলেটা বলে তোমায় তো বলে তুমি এক চেষ্টা আমি করি, দুজনেই যদি কেড়ে হয় তাহলে সরে আসি না জায়গা থেকে। না একজন যা যে আছে তাকে কি আমরা জীবনের সাথী করবো, এরকম না করা উচিত নয়। কারণ সন্তানটির যে দুর্ভোগ আসে, ওই জন্য প্রথমেই সুগত অর্জনের কবিতারা বললাম যে মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্গত প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে বিভূতির স্বাদ। অর্থাৎ বাচ্চাদের বলতে চাইছে যে কেন তোমরা আমাকে জন্ম দিলে, আমার যে জন্মটা যদি ক্ষণস্থায়ী হয় সেটা তোমরা যদি জানতে, তোমরা একবারও তোমরা এটা থেকে ব্যবস্থা করো বিয়ের আগে। এই সচেতনতা যদি অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে থাকে, এখানে যতজন আছে তাদের মধ্যে যদি কেউ একজন, সবাই করতে না, যদি কেউ একজন করে বিয়েটা করো, তাহলে আমি যেন আমাদের বলা বক্তব্যটা সেখানে সফলতা পাবে। অ্যাওয়ারনেসটা এইভাবে ছড়ায়। আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আছে, যেমন হাড় ভাঙা, অস্থিভঙ্গ। অস্থিভঙ্গ তিন প্রকার, একটা হচ্ছে সরল অস্থিভঙ্গ, একটা হচ্ছে মিশ্র অস্থিভঙ্গ, একটা হচ্ছে বহুভঙ্গ। ক্লোজড, ওপেন, কমিউনিকেটেড। ক্লোজ ফ্র্যাকচার ভেঙে যাবে, দিয়ে একটা উপর একটা উঠে যাবে। যেখানে কন্ট্রাক্টর হতে পারে ক্ষেত্রে আমাদের এই জায়গাটা জয়েন্ট, এই জায়গাটা জয়েন্ট করা যায়, এই জায়গাটা জয়েন্ট, কোমরে জয়েন্ট, এই সমস্ত যদি হার্ট ইনফেকশন হয়ে যায় তাহলে একটার উপর একটা উঠে যাবে, জায়গাটা ফুলে যাবে, খুব বড় মানে অনেকটা ফুলে যাবে, প্রচন্ড পেন হবে। সেখানে কি করবো, সেই পেশেন্টকে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কি ব্যবস্থা করবো, দুটো স্টিক, যে কোনো ছোট ধরনের লাঠি, আমরা একটা এখান থেকে বাঁধলাম, একটা এখান থেকে দিলাম, দিয়ে দুটো স্টিকের সাথে এখানে বাঁধলাম, এখানে বাঁধলাম, বেঁধে তলায় মোটা কিছু বালিশ বা মোটা কাপড় দিয়ে তাকে অটো করে সাধারণত অবলম্বনের সাথে আমরা হসপিটালে চলে গেলাম। আর একটা যে ডাইরেক্ট, যেটি মনে করে কেউ এখানে আঘাত করলো কোনো লোহা কোনো রড বা শক্ত কাঠ দিয়ে, তাহলে এখানকার ডিসলোকেশন হবে, হয়ে বেরিয়ে যাবে হাড়টা। এখানে ছবি আছে, ছবিগুলোতে দেখো হাড় ভেঙে বেরিয়ে যাবে। এটা ডাইরেক্ট প্রেশার। আর ইনডাইরেক্ট প্রেশারে যে জয়েন্টগুলো থেকে খুলে যায়, এখান থেকে ডিসলোকেশন হয়ে যায়। বেশি সংকোচনের মাধ্যমে, যেমন মনে হলো কবাডি খেলছি, পা ধরে কেউ টানলো, পুরো একটা হাতের বডিটা পড়লো, এখান থেকে ডিসলোকেশন হয়ে গেল, একটা উপরে একটা উঠে গেল। সেটা কিন্তু কম চামড়াটা ভেঙে স্কিন থেকে ভেতরে বাইরে যেতে পারলো, যেহেতু মুখটা মসৃণ নয়, ধারালো নয়। আর এই তিনটা হলে কি হবে, হাতটা ভেঙে গিয়ে পোচা হয়ে যাবে, বেরিয়ে আসবে বাইরে, ওখানে তাই দেওয়া আছে। ক্ষত যেমন উন মানে তো ক্ষত, ক্ষত কয় প্রকার, ক্ষত চার, ক্লোজ, কন্ডিউস, ল্যাসারেটেড, পাংচার আর ইনসাইজড। পৃষ্ঠ ক্ষত, ছিন্ন ভিন্ন ক্ষত, কর্তনজনিত ক্ষত আর বীর্য ক্ষত। পৃষ্ঠ ক্ষত মানে আমরা বুঝতে পারছি কিসের থেকে হতে পারে, যে কোনো একটা ভারী অথবা ভোঁতা বস্তুর আঘাত থেকে হতে পারে। কেউ দৌড়ে যেতে গেল, দেয়ালে মাথার কপালটা লাগলো, কপালটা ফুলে গেল, জায়গাটা কালশিরা পড়ে গেল, আমরা সঙ্গে সঙ্গে বরফ সেগুলি করতে পারি। ওখানে দেখো সবুজ রঙের এরিয়ে আঙুলে বরফ দেওয়া হচ্ছে, ছবি আছে, ওটা আইস প্যাক দেওয়া হচ্ছে, ওই ক্লটটা সরে যাবে আস্তে আস্তে, ব্যথাটা অনেক কমবে এবং পরবর্তীকালে আমরা হসপিটালে নিয়ে যেতে সুবিধা হবে। আর একটা যে ভেঙে বেরিয়ে আসবে, আর একটা কি মনে কর তুমি দাঁড়িয়ে আছে, একটা অটো তোমার পায়ের মধ্যে চলে যাবে, আঙুলগুলো টুকরো টুকরো হয়ে যাবে,
হাড়গুলো টুকরো টুকরো হয়ে ভেতরে রইল। এটাই বলছি আমরা কি কত এই কি প্রথমে কি বললাম পৃষ্ঠ কত ছিন্ন ভিন্ন কত একটু হাড় বানাবো তাই তো অস্থিভঙ্গ উপকার হয় একটা গাড়ি একটা তিন প্রকার তাহলে একটা হাড় ভেঙে বেরিয়ে আসবে একটা ভেতরে বেরিয়ে যাবে আর একটা টুকরো টুকরো কমিউনিকেট মানে টুকরো টুকরো হয়ে যাবে। তো এক্ষেত্রেও আপনার দুটো স্টিক দিয়ে আমাদেরকে বেঁধে দুজনে উপরে ভর করে আপনাকে হেল্প করে হসপিটালে দিতে হবে। তো এইগুলো আমরা কয়েকটা ব্যান্ডেজ আমরা করে দেখাচ্ছি সেটা একটু দেখুন একটু যদি আপনার সম্ভব হয় স্টেজের উপরে এসে একটু ভাববেন কারণ আমরা অনেকগুলো ব্যান্ডেজ এনেছি দেখার পরে আমরা সেটা বেঁধে দেখাবেন ঠিক আছে কোনো লজ্জা নেই এটা প্র্যাকটিক্যাল আমি তবে যাইনি তো এখানে পর শুরু করবো তিনটার পরে শুরু করবো এই ব্যান্ডেজের নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ ট্রায়াঙ্গুলার ত্রিভুজ ব্যান্ডেজ ঠিক আছে একটা স্কোয়ার ব্যান্ডেজকে আমরা আড়াআড়িভাবে কেটে নিলে এইরকম একটা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ তৈরি হয় এবং এই ব্যান্ডেজটা বার করেছিলেন সুইডেনের ডক্টর মেয়ার এই ব্যান্ডেজটার আবিষ্কার এবার এই দিকগুলোর নাম আছে এই যে বাঁধগুলো আছে যেটা পয়েন্ট তার পয়েন্টের উপর একদম নিচেটা হচ্ছে বেস এইটা হচ্ছে বেস এটা সাইড ওটা সাইড এটা এন্ড ওটা এন্ড এটা পয়েন্টকে আমরা বেসে আনছি বেসে নিয়ে এলাম ফার্স্ট ফোল্ড হলো ফার্স্ট ফোল্ড সেকেন্ড ফোল্ড ন্যারো ফোল্ড এইটা দিয়ে আমরা প্রথমে বাঁধি ডাইরেক্ট হাতটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে না ওটা ডাইরেক্ট এটা ডাইরেক্ট আমি কি করবো রক্তটাকে বন্ধ করার জন্য কি হয় খুব স্বল্প করে এখানে আমি ব্যান্ডেজ করবো আর ব্যান্ডেজটা যেন বাঁধার কারণ হচ্ছে আমার মধ্যে সহজ ছিল হাত দিয়ে তো ছেড়ে ধরে রাখা সম্ভব নয় কতক্ষণ চেপে ধরে রাখবো একটা বেশি জায়গা কেটে গেলে হাতে তালু অনেক সময় পড়ে না মানে সাপোর্ট করবে না তার জন্য বেশি জায়গায় কেটে গেলে ব্যান্ডেজ দিয়ে আমি ওটাকে রক্ত জমা বাঁধানোর জন্য চেষ্টা করি আচ্ছা রক্ত জমাট বাঁধলে কে কোন মানে কে সাহায্য করে ব্লাডে একটা ফ্যাক্টরিশন আছে তো হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে ক্লট করানো ঠিক আছে এই যে প্রথমে আমি হাতে তালু দিয়ে এবার চেপে ধরেছিলাম 5 থেকে 15 মিনিট এবার চেপে ধরেছিলাম কোনো কাপড় ছিল না আমাদের যখনই কাপড় পেলাম বা রুমাল পেলাম বড় একটা সেটা দিয়ে এখানে ওইভাবে ব্যান্ডেজ করে দিলাম তাতে গেল রক্ত যে ফ্লোতে বেরোচ্ছিল সেই ফ্লোটা বন্ধ হয়ে গেল কিন্তু একদম কমপ্লিট বন্ধ হবে না গতিটা বন্ধ হয়ে গেল এবার আস্তে আস্তে ব্যান্ডেজটা ঠিক
মানে যেভাবে রক্ত নেবে সেই জায়গাটাকে আমরা বেঁধে দিলাম, দিয়ে হসপিটালে নিয়ে গেলাম, দেখলাম যে আমার কোনো অসুবিধা হলো না। এটা হচ্ছে ডাইরেক্ট প্রেশার, যেখানে ডাইরেক্ট মানে সরাসরি যেখানে থেকে রক্ত বেরোচ্ছে সেইখানে চাপ দাও। মাথা ফেটে গেছে, মাথার উপরে হাতের তালু বসাও, বসিয়ে একটা তালু বসাও, বসিয়ে চেপে ধরে একটা চেয়ারে চেপে ধরে বসিয়ে রাখো, রেখে তার হসপিটালে নিয়ে চলে যাও, দেখবে ওখানটা দিয়ে ওখানে স্টিচ করে দেবে, গল্প ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট। ব্যান্ডেজটা বাঁধার উদ্দেশ্য হলো এইভাবে হাত দিয়ে হাতের তালু বা দিয়ে চেপে ধরে তো হসপিটাল নিয়ে যাওয়া সম্ভব নয়, দেখা গেলো অনেকটাই রাস্তা, তার জন্যই ব্যান্ডেজটা। এবার আছে মানে ইনডাইরেক্ট। হাতের কনুই থেকে 6 আঙুল উপরে ব্রেকিয়াল প্রেসার পয়েন্ট। দেখতে পাচ্ছ সবাই? দেখো প্রথমে হাতের উপরে একটাই বাঁধন দিল, তারপর দুটো বাঁধন দিয়ে একটা গ্যাপ রেখে গ্যাপটা তৈরি করলাম, করে রাখলাম। এই যে। এবার বা শক্ত কাঠি যে কোনো একটা কিছু হলে যে কোনো ছোট স্টিক বা স্কেল বা যে কোনো ধরনের লাঠি বা পেন্সিল এই দিয়ে ওপরে ঢুকিয়ে দিলাম, দিয়ে ওটাকে টার্ন করালাম। যত টার্ন করাবো তত আটারের উপরে চেপে বসবে। দিয়েছি। ওটা ওইভাবে পেঁচিয়ে রাখলাম, এটাকে এদিকে পেঁচিয়ে দিলাম, দিয়ে 20 মিনিট এইভাবে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই বাঁধনটাকে স্টিকটার উপর বসিয়ে দিলাম বেঁধে, দিয়ে এই অবস্থায় নিয়ে গেলাম। কিন্তু অন দ্য ওয়ে যদি হসপিটালে যেতে দেখি 8 ঘন্টা 40 মিনিট লাগে, তাহলে 20 মিনিট অন্তর 1 মিনিটের জন্য খুলে দেবো ওটা, দিয়ে আবার 20 মিনিট 1 মিনিট পর আবার 20 মিনিট জন্য বেঁধে দেবো। এটাই হলো টুর্নিকেট। রক্ত চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে, আর্টারিগুলো সব ব্লক হয়ে গেছে। হাত দিয়ে চেপে ধরে এটা ইনডাইরেক্ট। এইটা হলো আপনি হাত দিয়ে যদি দিতাম ডাইরেক্ট, ইনডাইরেক্ট ভাবে এটা এই টুর্নিকেটটা দেওয়া হলো। ব্লাড সার্কুলেশনটাকে স্টপ করে দিলাম, ঠিক আছে? যে ফ্লোতে ব্লিডিংটা হচ্ছিল, যে ফ্লোতে ব্লিডিংটা হচ্ছিল সেটা কমে গেল কবিটা। এবার হসপিটালে নিয়ে চলে গেলাম, দেখলাম ওকে ওখানে ঠিক করে দিল, দিয়ে এবার হসপিটালে আন্ডারে চলে গেল। এই বাঁধনটার একটা নাম আছে, টুর্নিকেট, ঠিক আছে? এই বাঁধনটার নাম হচ্ছে টুর্নিকেট, যেটা টার্ন করিয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধা হয়। তুমি এটা মাইকে ভরে একটু কেসটাকে একটু করো। রক্তটা আস্তে আস্তে স্টপ হয়ে গেছে। আরেকটা হাত ঝিঝি করছে, এই দেখো এই জায়গাটা থেকে বুঝতে পারছো? আর এইভাবে যদি 20 মিনিট রাখা হয়, তো 20 মিনিট রাখলে আস্তে আস্তে এখানে যে সেলগুলো আছে আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তাই আমরা 20 মিনিটের কম সময় আমরা এই করবো, 20 মিনিট পর পর আমরা এটা তুলে দেবো। আর বেশি সময় রাখা যাবে না, ঠিক আছে? 1 মিনিটের জন্য আমরা এটাকে একটু ঢেকে দিই এই জায়গাটা। এই বাঁধনটা একটা 20 মিনিট দেবো, 20 মিনিট দিলে কিন্তু ওর এই জায়গাটা নষ্ট হবে না, কিন্তু যে গতিতে রক্তটা বেরিয়ে যাচ্ছে সেটা কমে যাবে ধারাটা। এইভাবে কিন্তু সেটা 20 মিনিটের বেশি যেন না হয়। 2 মিনিটের বেশি হলে এই জায়গাটা সেলগুলো মরে যাবে, অক্সিজেন খাওয়ালে হবে মারা যাবে, সেল মরলে জায়গাটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, একটা সময় কেটে বাদ দিতে হবে। অতএব সে হয়ে যাবে না। 1 মিনিট পর এটা খুলে দিয়ে আবার রক্ত চলাচল স্বাভাবিক করবো, যাতে করে সে ঠিক থাকে। নেক্সট আসছে আমরা স্কাল ব্যান্ডেজ। স্কাল মানে মাথার উপরে। না, আগে যে এখানে যে কজন স্টুডেন্ট
এই জায়গাটা আমরা হিট দিয়ে ডট এখানে হাত জোর করে ক্রস করে দিল। এই জায়গাটা একটা প্রেসার পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান। বললাম সাবক্লেভিয়ান প্রেসার পয়েন্টের মধ্যে প্রেসার দেওয়া হলো যে ভেতরে যদি রক্তকরণ হয় সেটা অনেকটা ঠিক থেকে যাবে, বন্ধ হয়ে যাবে। এইখানে যেটা যাবো তোমাদের আপনারা এখানে আছে এই দুটো জায়গায় গিয়ে হাত দিয়ে রেখেছিল, এই দুটো জায়গায় চেপে ধরুন বিদ্যুৎ করছি প্রত্যেকে গাল ধরে বলছি, ভয় করে বলছি, এই দুটো জায়গাটা নিচে চেপে ধরুন ঠিক রক্তটার উপরে। একটা প্রবলেম পাচ্ছি কি পাচ্ছি? আগেকার দিনে মা ঠাকুমারা কি করতেন, জল পট্টি মনে আছে, কাপড় জলে ভিজিয়ে এটা দেওয়া হতো। এখন বলছে ডাইরেক্ট স্নান করে দিন, 1 2 3 4 জল জলের তলে নিয়ে পুরো স্নান করা, স্নান করে নিয়ে মাথাটা মুছে দিয়ে বসা, শুতে বলবেন না, মাথায় ভালো করে স্পঞ্জ করে নিন, নিয়ে এসে বসে দিন। বসে যখন খাওয়া করলো তারপরে একটু পরে সে শুট আর এই বিষয়ে হচ্ছে টেম্পোরাল প্রেসার পয়েন্ট। টেম্পারেচার মানে কি? টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। তো তাহলে এই জায়গাটা দেখে জল এই প্রচন্ড গরম হয়ে যায়। যখনই টেম্পারেচারটা বাড়বে এই জায়গা দুটো প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। এই দুটো জায়গায় ঠান্ডা করার জন্য এখন স্নান করে স্নান করে দেওয়ার পর দেখলে অনেকটা সেই জন্য আমরা বললাম এবার আসছি আমরা ফোরহেড। কপালে কোথাও কেটে গেছে বা চলে গেছে, মেডিসিন
এই ব্যান্ডেজ গুলো বাঁধা হয় পায়ের আঘাত থেকে রক্ষা করার জন্যে। চারজন গান চারজন বয় আরে এটা কি আছে এটা ওটা গুলো না লজ্জার কিছু নেই আরে লজ্জা চলো চলো যাও চলে আসো চলে আসো পাটা নিয়ে চলে আসো পাটা নিয়ে চলে আসো আরে এগুলো পরে তো থাকবে
লিরিক বাঁধতে চেষ্টা করছে দেখো। চলে যাও। সবাই বেঁধে গিয়ে দাঁড়াও, স্যাররা দাঁড়াক, একটা ছবি তুলে নি। এদিকে ঘুরে স্যার, এই সবাই ব্যান্ডেজ করে দিকে স্যার, গ্রুপ ছবি তুলে নিচ্ছি স্যার, একটা গ্রুপ ছবি তুলে নিচ্ছি, আপনার সামনে আসুন স্যার, সবাই ব্যান্ডেজ করে দাঁড়াও। আসুন স্যার, সামনে আসুন, তুমি সামনের দিকে আসুন। স্যার সামনের দিকে, স্যার সামনের
দিকে আসুন। হুম, ঠিক আছে।